আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো এই ভিডিওটা হলো এইচএসসি 24 ব্যাচের যারা পরীক্ষার্থী আছো তোমাদের জন্য। তোমাদের আগামীকাল হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা। তো আজকে আমি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কিছু সাজেশন দিব। অর্থাৎ আমার টার্গেট থাকবে আমি যে তোমাদের যে সাজেশনটা তৈরি করে দিব বা বোর্ডটা দেখাই দিব জাস্ট 5 থেকে 10 মিনিট সামান্য। আমি জাস্ট তোমাদেরকে টপিকগুলো একটু কোন টপিকগুলো তুমি ভালো মতো দেখবা, কোথা থেকে তোমার পরীক্ষায় আসতে পারে এই জিনিসগুলো নিয়ে বলবো প্রত্যেকটা বোর্ডে। বোঝা গেছে? জাস্ট এই 5 থেকে 10 মিনিট আমার ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। তো মোটামুটি একটা ভালো নাম্বার যাতে তোমরা তুলতে পারো, কোন কোন টপিকগুলো তোমার দেখা দরকার আজকে এগুলো নিয়ে একটু কথা বলবো। ওকে, দেন এক্সাম্পল স্ট্র্যাটেজি নিয়ে একটু কথা বলবো। তো চলো আমরা দেরি না করি। তাহলে দেখো আমাদের শর্ট সিলেবাসে কি কি অধ্যায় আছে। প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সপ্তম আংশিক আছে আর কি। তারপর হচ্ছে অষ্টম, দশম। তো খেয়াল করো, প্রথম অধ্যায় থেকে কোনো কি আসে না, সিকিউ আসে না। তোমার এর আগে কোনো 21, 22, 23 কোথাও আসে নাই, তো এটা আসবে না। তাহলে দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অধ্যায়ের নাম হচ্ছে প্রথমে ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়। এটা হচ্ছে আমাদের কি দ্বিতীয় অধ্যায়। তো ভেক্টর থেকে মূলত খেয়াল করো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নদী নৌকার ম্যাথ। কি ম্যাথ? নদী নৌকার ম্যাথ। আমি জাস্ট টপিকগুলো একটু বলবো, তোমরা এই টপিকটা আজকে ভালো মতো প্র্যাকটিস করবা। ঠিক আছে, এখান থেকে কিন্তু ম্যাথ আসতে পারে, 8টা বোর্ডে কোথাও না কোথাও আসবেই। 3 থেকে 4টা বোর্ডে ধরে রাখতে পারো যেখান থেকে প্রশ্ন হবে। তারপর দেখো নদী নৌকার ম্যাথের পরে তোমার এখান থেকে আসতে পারে কি, ওই যে ক্রস গুণ ডট গুণ সম্পর্কিত। ক্রস গুণ ডট গুণ, অর্থাৎ কত হলে তোমার একটা মান দেওয়া থাকবে, পি এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হয়, বা দেখাও যে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, পরস্পর সমান্তরাল, এগুলো। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার এগুলো। এরপরে তোমার হচ্ছে বৃষ্টির ম্যাথ, অর্থাৎ আপেক্ষিক বেগের ম্যাথ। বৃষ্টির ম্যাথ, অথবা এটাকে যদি আমি বলি আরো যে আপেক্ষিক বেগের যেগুলো ম্যাথ, আপেক্ষিক বেগ সংক্রান্ত এখান থেকে কিন্তু প্রশ্ন হয় প্রচুর, যেমন ঢাকা বোর্ডে হয়েছে। ঠিক আছে, ঢাকা বোর্ডের 2টা আসছিল গতবারে, তার মধ্যে একটা হচ্ছে আপেক্ষিক বেগ রিলেটেড। তো দেখো এগুলো থেকে এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। একটা প্রথমটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর ম্যাথ হয়, তোমরা দেখলে বুঝতে পারবা। তারপর রিসেন্টলি 23 সালে ভেক্টর ক্যালকুলাস থেকে কোনো ম্যাথ আসে নাই, তবে এখান থেকে আসতে পারে। 23 সালে কোনো বোর্ডে ভেক্টর ক্যালকুলাস অর্থাৎ গ্রেডিয়েন্ট, তারপর তোমার কি গ্রেডিয়েন্ট কার্ভ এবং কি ডাইভারজেন্স, এগুলো হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। ওখান থেকে 23 সালে কোনো বোর্ডে ম্যাথ দেয় নাই, তবে দিতে পারে 24 সালে দিতে পারে। ওকে, তো এটাও একটা ইম্পর্টেন্ট টপিক। নদী নৌকার ম্যাথ গেল, ক্রস গুণ ডট গুণ, বৃষ্টির ম্যাথ। তারপর এই যে ডট গুণ ক্রস গুণের মধ্যে ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে, সামান্তরিক ক্ষেত্রফল, এগুলো দেখবা, ওখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। তারপর বৃষ্টির ম্যাথ, তারপর হচ্ছে কি বললাম ভেক্টর ক্যালকুলাস। তারপর মাঝে মধ্যে নন রুলার থেকে কিছু প্রশ্ন হয়, যেমন 23 সালে মনে হয় একটা বোর্ড আসছে নন রুলার ঠেলা টানা, এগুলো নিয়ে। তারপর তোমার মাঝে মধ্যে কি হয়, লব্ধি থেকেও ম্যাথ আসে, ভেক্টরের লব্ধি। একাধিক একাধিক 2টা ভেক্টর বা তার থেকে অধিক 4টা 5টা ভেক্টরের লব্ধি রিলেটেড ম্যাথ মাঝে মধ্যে আসে টুকটাক। বোঝাতে পারছি? তাহলে এগুলো হচ্ছে তোমার এখানে হট টপিক। কোন অধ্যায়ের? ভেক্টর অধ্যায়ের। কোন অধ্যায়ের? ভেক্টর অধ্যায়। বুঝাতে পারছি? তো এখান থেকে তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন হয়েই থাকে। তবে বললাম এই যে নদী নৌকার ম্যাথ থেকে কিন্তু ভাগ্য ভালো থাকলে প্রশ্ন চলে আসার সম্ভাবনা বেশি। এরপর আসো ভেক্টর গেল। তাহলে ভেক্টরের পর আমাদের আছে কি, নিউটনীয় বলবিদ্যা। নিউটনীয় বলবিদ্যা। এখন নিউটনের বলবিদ্যার অনেক ইম্পর্টেন্ট টপিক হলো তোমার ব্যাংকিং কোণ। কি কোণ? ব্যাংকিং কোণ। দেখবা যে এই টপিকটা থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন হয়, প্রচুর, প্রতিটা বোর্ডে। দেখবা যেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ব্যাংকিং কোণ। আমাদের নিউটনের বলবিদ্যায় 2টা পার্ট, একটা হচ্ছে রৈখিক পার্ট আর একটা কি কৌণিক পার্ট। মাথায় রাখবা, দেখবা যে আমাদের যে অধ্যায়গুলো আছে, অধ্যায়গুলোর মধ্যে ভেক্টর এবং নিউটনের বলবিদ্যা এই 2টা থেকে 2টা করে প্রশ্ন আসতে পারে যে কোনো বোর্ডে, এনি বোর্ড। কিছু কিছু বোর্ডে দেখবা যে 23 সালে এখান থেকে 2টা আসছে, আবার কিছু কিছু বোর্ডে দেখবা 23 সালে এখান থেকে 2টা আসছে, কিন্তু অন্যান্য অধ্যায়গুলো থেকে একটা করে আসে। কারণ খেয়াল করো, আমরা যদি দেখি আমাদের মোট 8 অধ্যায় আছে, কয়টা? 7টা। কয়টা? 7টা। এখন প্রশ্ন আসবে কয়টা? 8টা। তো এই জন্য দেখা যায় যে তাহলে একটা প্রশ্ন এক্সট্রা না। তো এটা হয় কি, হয় ভেক্টর থেকে 2টা দিয়ে দেয়, না হয় কি নিউটনের বলবিদ্যা থেকে 2টা দিয়ে দেয়। মাঝে মধ্যে দেখা যায় যে কি তোমার কিছু কিছু অধ্যায় থেকে স্কিপও হয়ে যায়, যেমন ঢাকা বোর্ডে মহাকর্ষ বিকর্ষ থেকে একটা প্রশ্ন হয় না,
তার মানে আবার এই বছর হবে না এমন না, গত বছর দেয় নাই আর কি, ঠিক আছে। তারপর তাহলে ব্যাংকিং গুণ দেখো, এটা খুব ইম্পর্টেন্ট টপিক। এটা হচ্ছে কৌণিক পার্টের, কি পার্টের? কৌণিক পার্ট। আমাদের রৈখিক পার্ট, কৌণিক পার্ট, দুইটা পার্ট আছে। তো এরপরে এখান থেকে জড়তার ভ্রামক সম্পর্কিত বিভিন্ন ম্যাথ আসে। তোমাকে ওই ইকুয়েশন গুলো জানতে হবে। আমি কিন্তু এখানে সূত্র দেখাচ্ছি না, সূত্র দেখাইলে একটা দুটো দেখা দিব, বেশি না, কারণ আমার টার্গেট হচ্ছে তোমাকে জাস্ট টপিক গুলো একটু মনে করে দেওয়া, যে তোমরা এই টপিক গুলো দেখে যাচ্ছ কিনা, কোনো মিস না যায় মতো। এই টপিক গুলো তোমরা ভালো মতো দেখলে এখান থেকে আশা করি যে আমি যে টপিক গুলো লিখবো সব মিলাই, এখান থেকে তোমরা আশা করি মানে কি 5 থেকে 6টা কম পড়বেই ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে জড়তার ভ্রামক, এখানে তোমার বিভিন্ন দ্বন্দ্বে অক্ষের সাপেক্ষে তোমার এই কি বলো দণ্ড, তারপর হচ্ছে কি বৃত্ত, রিং, মানে কতগুলো সূত্র আছে না বিভিন্ন সাপেক্ষে, ওগুলো একটু দেখবা, ওই সূত্রগুলো একটু মাথায় রাখবা। জড়তার ভ্রামক, ঠিক আছে। তারপর এখানে চক্রগতি ব্যাসার্ধ আছে, তো এগুলো দেখবা, কৌণিক পার্ট, এগুলো ইম্পর্টেন্ট। তারপর কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল এখান থেকে আসবে মূলত প্রশ্ন, ঠিক আছে। এই সুতার টান সহ্য করতে পারে কিনা, ঠিক আছে, টান মানে সুতা দিয়ে ঘোরানো হচ্ছে, কতটুকু সর্বোচ্চ সহ্য করতে পারবে, এগুলো এরকম প্রশ্ন আসবে। তো মোটামুটি কৌণিক পার্ট থেকে এগুলো খুব ইম্পর্টেন্ট টপিক। তারপর রৈখিক পার্টে যদি আমি আসি, তোমার রৈখিক পার্টে আসলে ভরবেগের সংরক্ষণ সূত্র, ভরবেগের কি সংরক্ষণ সূত্র। ভরবেগ বলতে রৈখিক ভরবেগের, কি ভরবেগের? রৈখিক ভরবেগের, ঠিক আছে। হ্যাঁ, এখানেও কৌণিক পার্টের মধ্যে একটা আছে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র, I1 ওমেগা 1 সমান I2 ওমেগা 2, ওটাও দেখেছি, ওখান থেকেও রিলেটেড প্রশ্ন হতে পারে। তারপর দেখো ভরবেগের সংরক্ষণ সূত্র, তারপর সংঘর্ষ, সংঘর্ষ থেকেও প্রশ্ন আসে, সংঘর্ষ থেকেও কিন্তু কি হয়, প্রশ্ন হয়। তো এগুলো দেখবা, ভরবেগের সংরক্ষণ সূত্র, সংঘর্ষ। তারপর তোমার এমনি বল থেকেও বিভিন্ন প্রশ্ন হয়, একদম মানে জেনারেল যেটা আমাদের F সমান ma, বা সংঘর্ষ, সরি বল না, তোর সংঘর্ষ থেকেও প্রশ্ন হয়। সংঘর্ষ বললাম, ঘর্ষণ, ঘর্ষণ দুঃখিত, কি ঘর্ষণ, এটাও কিন্তু টপ, এটাও কি ইম্পর্টেন্ট। ঘর্ষণ এবং আনত তলের ম্যাথ গুলা, আনত তল, বুঝছো, আনত তল থেকে কিন্তু ম্যাথ আসতে পারে, কি তল, আনত তল সংক্রান্ত ম্যাথ আসতে পারে, মানে ঘর্ষণ দিতে পারে, ঘর্ষণ ছাড়াও দিতে পারে, বিভিন্ন ভাবে তোমাদের ম্যাথ গুলা দিবে। তোমরা আশা করি এগুলা বেসিক, আমি জাস্ট কি করতেছি তোমাদের টপিক গুলো মনে করাই দিচ্ছি, তো এই টপিক গুলো তোমরা আজকে রাতের মধ্যে ভালো মতো রিভিশন দিয়ে ফেলো, ঠিক আছে। প্রত্যেকটা টপিক থেকে একটা দুটো করে ম্যাথ করার চেষ্টা করবা, যাতে মিস না যায়। তারপর আসো, এটা গেল। তারপর আমি বলবো যে কোথা থেকে আনসার করা ইজি, এই জিনিসটা বলবো। এই যে এখানে আসতেছে আমরা কিভাবে তোমার সহজে কোনগুলো টার্গেট করা উচিত, এগুলো সব বলবো। আগে আমি টপিক গুলো নিয়ে একটু কথা বলি। তাহলে ভেক্টর গেল, ভেক্টর গেল, একটা কি নিউটনীয় বলবিদ্যা গেল। তাহলে আমাদের এরপরে টপিক, এরপর আসো, এটা যদি মুছে ফেলি, এরপর আমাদের কাজ শক্তি ক্ষমতা, কাজ শক্তি কি ক্ষমতা, এরপর অধ্যায় হচ্ছে কাজ শক্তি ক্ষমতা। তাহলে এখান তোমরা দেখবা এখান থেকে সবচেয়ে বেশি আসছে কি বলো, তোমরা নিজেরাই জানো যে কোয়ার ম্যাথ, কি ম্যাথ, কোয়ার ম্যাথ, ঠিক আছে। আর আমি বলি তোমাদের যে আপেক্ষিক বেগ বলো বা নদীনৌকার ম্যাথ বলো, তোমাদের যদি একটা ভালো রিভিশন ক্লাস দেখতে চাও, তাহলে আমার এই চ্যানেলে স্লোপ অনলাইন স্কুলে একটু ঘাটলে পাবা, ঠিক আছে। অথবা আমি লিঙ্ক দিয়ে দিব তোমাদের, ওখানে দেখবা যে কি আমি একটা দুটা সৃজনশীল ক্লাস দিছি, এখন সব রিভিশন হয়ে গেছে। সিকিউ সলভিং ক্লাস হলো ওখানে একদম তোমার A to Z সব কভার করে ফেলছি আমি, ওই অধ্যায়ের মানে ইম্পর্টেন্ট টপিক গুলো কভার হয়ে গেছে। ওই দুটো দেখলেও অনেক তোমরা উপকার আসবে, বুঝতে পারছি। তো ওই ভিডিওগুলো আমার প্রায় 30-40 ঘন্টার মতো স্টুডেন্টরা দেখছে, আমি মানে ইউটিউবে চেক করছি আর কি। আবার কোয়ার ম্যাথ নিয়ে আমার কিন্তু কি আছে, ভিডিও আছে। এই কোয়ার ম্যাথে অনেকের একটা সন্দেহ থাকে যে তোমার গড় গভীরতা, গড় গভীরতা বা ভর কেন্দ্রের সরণ যেটাকে বলা হয়, গড় গভীরতা বা ভর কেন্দ্রের সরণ, এটা অনেকে পারে না। বা এটা গড় গভীরতা না, গড় সরণ, দুঃখিত, গড় সরণ, গড় সরণ বা ভর 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 কেন্দ্রের সরণ, এই জিনিসটার মধ্যে অনেকে ভুল করে, মানে কনফিউশনে পড়ে যায় আসলে কি করব। অর্ধেক পায়ে তুললে তখন সবাই ইজিলি করতে পারে যে h' সমান h/2 হবে, কিন্তু যদি একটু আমাকে 1/3 বলে বা আদার্স কিছু বলে, তখন ওখানে অনেকে ভুল করে ফেলে। তো দেখো আমি এটা তোমাদের জাস্ট শর্টলি একটা টেকনিক শিখিয়ে দিই, জীবনে আর ভুল হবে না, ঠিক আছে, ইজিলি করতে পারবো। ধরো এই টেকনিক দিয়ে তুমি ম্যাথ করে দেখো, বোর্ড কোয়েশ্চেন দেখবা যে সব পারবা, হয়ে যাচ্ছে। ধরো এটা একটা কুয়া, কুয়ায় অলরেডি অর্ধেক পানি আছে, মানে পানি অর্ধেক আছে, এটা কিন্তু পুরোটা কি নাই, ধরো কুয়ার পানি হচ্ছে অর্ধেক পূর্ণ আছে, পুরোটা পূর্ণ নাই। এখন বলা হলো যে ধরো এটা হচ্ছে h গভীরতা, এটা গভীরতা হচ্ছে কি h।
এখন বলা হলো যে এই কুয়াতে এই অর্ধেক পানি আছে, অর্ধেক পূর্ণ আছে কুয়াটা, এখান থেকে আরো অর্ধেক তুলে ফেলছে। ধরো এখান থেকে আরো অর্ধেক তুলে ফেলছে, মানে এই অর্ধেক তুলে ফেলছে, অর্ধেক রাখছে, অর্ধেক তুলে ফেলছে। তাহলে এই ক্ষেত্রে আমার গড় গভীরতা কিরকম হবে মনে রাখবা। দেখো গড় গভীরতা একটা সূত্র মাথায় রাখবা, এইচ সমান, এইচ প্রাইম সমান, শোনো, সর্বোচ্চ স্তরের গভীরতা। কি বললাম? সর্বোচ্চ স্তরের গভীরতা প্লাস 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 সর্বনিম্ন স্তরের গভীরতা, সর্বোচ্চ স্তরের গভীরতা প্লাস সর্বনিম্ন স্তরের গভীরতা, এই যেটা ডিভাইড বাই 2। জিনিসটা কি তুমি দেখো, এই জিনিসটা কিভাবে করবা, সর্বোচ্চ স্তর কি সর্বনিম্ন স্তর কি, খেয়াল করো, আমি তোমাকে বুঝি। আমি কতটুকু পানি তুলছি এটা একটু মার্ক করবা। দেখো আমার পানি ছিল এতটুকু, আমি পানি তুলছি এতটুকু, অর্থাৎ আমার এতটুকু পানি আমি তুলে ফেলছি, এটা মার্ক করবা। এটাকে এভাবে মার্ক করে দাও, তাহলে আমি এতটুকু পানি তুলে ফেলছি, তাহলে আমার এটা হচ্ছে সর্বোচ্চ স্তর, এটা কি সর্বনিম্ন স্তর। তাহলে বলো সর্বোচ্চ স্তরের গভীরতা কত? গভীরতা মানে কি? গভীরতা মানে উপর থেকে নিচে হিসাব। অনেকে গুলাই ফেলবা, নিচ থেকে উপরে না, উপর থেকে নিচে হিসাব করো। তাহলে বলো এখানে উপর থেকে নিচে এতটুকু কত? h/2 না? কত? h/2 না? তারপর আসো সর্বনিম্ন স্তর হচ্ছে এতটুকু, তাহলে এটা গভীরতা কত হবে? এটা এই যে এখানে h/2, এতটুকু হচ্ছে h/2, তার সাথে আরো কি অ্যাড হবে, আরো কত অ্যাড হবে। দেখো এটা হচ্ছে কি, খেয়াল করো, এতটুকু অংশ হচ্ছে আমার কি 4/1 ভালো করে খেয়াল করো তো। তুমি যদি এটাকে এটা হচ্ছে অর্ধেক, তুমি যদি 4/, হিসাব করো, তাহলে এই অর্ধেকের অর্ধেক মানে কি তোমার 4/1, এটা অর্ধেকের আরো অর্ধেক, অর্ধেকের আরো কি অর্ধেক, ঠিক আছে? হাফের এভাবে না বুঝাই, তাহলে পুরোটা যদি তুমি 4/, হিসাব করো, তাহলে 4/, তুমি ধরো 1/1 করে হিসাব করো, তাহলে 1/1, 2 ভাগ নিয়ে গেলে কি হয় 4/2, অর্থাৎ অর্ধেক। এখন আরো 1 ভাগ চলে গেছে, তাহলে এখানে টোটাল কি 4/1 না? হ্যাঁ 4/1, ঠিক আছে। কত হবে এখানে? 4/1, তাহলে আমার কি হবে h/4। তাহলে h/2 প্লাস এখানে কি এটা হচ্ছে কি 4/1, তাহলে আমার হয়ে গেল। এখান থেকে তুমি যদি আনাও 4 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে কত হয় 2, তাহলে 2h প্লাস h, অর্থাৎ 3h/4। আরো সহজে বলে দেখো, এটা তুমি যদি চিন্তা করো, তাহলে এটা টোটাল হচ্ছে 4/, 3 ভাগ, 1 ভাগ বাদ গেছে। 4 ভাগ থেকে যদি 1 ভাগ বাদ যায়, তাহলে এখানে কয় ভাগ থাকে? 4/3 থাকে। বুঝতে পারছি। তাহলে এটা দিয়ে তুমি এই যে কি বলে কোয়ার ম্যাথের ক্ষেত্রে গড় গভীরতা, আর আশা করি ভুল হবে না। আর অনেকে ভর নির্ণয় করতে ভুলে যায়, অনেকে ভর করে কি, ধরো তোমাকে এইটা এইচতে দেওয়া আছে, কিন্তু তোমার পানি আছে অর্ধেক, কি আছে? পানি আছে অর্ধেক, বা ধরো পানি ধরো, খেয়াল করো, এই যে তুমি তুলছো হচ্ছে অর্ধেক, কিন্তু করে কি অনেকে পুরো এমটা দিয়ে দেয়। তুমি তুলছো অর্ধেক, কিন্তু তুমি কি করে দিছো, mgh এর মধ্যে পুরোটা দিয়ে দিছো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটা মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এটা আর আগাচ্ছি না। তাহলে কোয়ার ম্যাথ থেকে প্রচুর প্রশ্ন হয়, তোমরা দেখলে বুঝবা। তারপর হচ্ছে তোমার কি যান্ত্রিক শক্তির নিত্যতা, যান্ত্রিক শক্তির নিত্যতা, এখান থেকেও অনেক প্রশ্ন আসে। এগুলো মেজর, এই দুটো থেকে দেখবা তোমার কি প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন হয়। তারপর এখানে আনত তল থেকে বিভিন্ন সমস্যা আসে। তো আনত তল নিয়ে আমার একটা ভিডিও আছে, 5ম অধ্যায়ের একটা সিকিউ সলভিং ক্লাস আছে, তোমরা একটু খুঁজতেই পাবা, অথবা আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। বুঝতে পারছো? আর একটা হচ্ছে তোমার এখানে যান্ত্রিক শক্তির নিত্যতার মধ্যে সরল দোলক থেকে আসতে পারে, সরল দোলকের এটাও আসতে পারে। বুঝতে পারছি? তাহলে এগুলো হচ্ছে মূলত এখানে কি বলে মেইন টপিক। হ্যাঁ, আরেকটা আছে তোমার ভর শক্তি উপপাদ্য, এখান থেকে কিছু প্রশ্ন হয়, সাথে তোমার গতিশক্তি বিভব শক্তি রিলেটেড কিছু প্রশ্ন থাকে, ঠিক আছে? কিছু প্রশ্ন কিন্তু 9-10 এর লেভেলেরও হয়। এই যে যান্ত্রিক শক্তি নিত্যতা, এখানে কিন্তু কিছু প্রশ্ন তোমার 9-10 থেকে পড়ে আসতেছো, এরকম প্রশ্ন কিন্তু এখানে চলে আসে। তাহলে এই হচ্ছে ওভারঅল কাজ শক্তি ক্ষমতার আমার টপিক গুলা, বুঝতে পারছি? তারপর হচ্ছে আসো আমাদের এরপরে কাজ শক্তি ক্ষমতার পর আছে কি মহাকর্ষ অভিকর্ষ, মহাকর্ষ ও অভিকর্ষ, মহাকর্ষ ও অভিকর্ষ। তো এখানে তোমার কৃত্রিম উপগ্রহ থেকে প্রচুর প্রশ্ন হয়, কৃত্রিম উপগ্রহ রিলেটেড, কৃত্রিম উপগ্রহের ব্যাগ নির্ণয়ের সূত্র, পর্যায়কাল নির্ণয়ের সূত্র এবং উচ্চতা নির্ণয়ের সূত্র, এই 3টা সূত্র দেখবা, ঠিক আছে? এই যে ব্যাগ নির্ণয়ের সূত্র কি gm/r+h রুট, তারপর t সমান 2πr+h/v, অথবা আরেকটা সূত্র আছে 2πr+h/gm
এটা হচ্ছে তোমার কি হবে, হ্যাঁ রুট, আর প্লাস এইচ বাই জিএম রুট দিলে হবে, অর্থাৎ এই যে বি এর মানটা বসা দিলে এটা আসে। তারপর এইচ সমান উচ্চতা জিএমটি, জিএমটি তোমার এরপর হবে কি স্কোয়ার, হ্যাঁ জিএমটি স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার 1/3 মাইনাস আর। ঠিক আছে, এগুলো হচ্ছে কৃত্রিম উপগ্রহ রিলেটেড সূত্রগুলা, তোমাদের লেখা আছে, আমি এটা মুছতেছি, খেয়াল করো। তাহলে এখানে কৃত্রিম উপগ্রহ থেকে ব্যাক বের করতে বলতে পারে, অথবা এখান থেকে একটা প্রশ্ন হয় যে এটা ভূ উপগ্রহটি স্থির কিনা, ঠিক আছে, এটা ভূ স্থির উপগ্রহ কিনা, বা এটাকে দেখে স্থির বলে মনে হয় কিনা। বা ধরো ঢাকা শহরের উপরে একটা স্যাটেলাইট আছে, এখন ঢাকা শহরে অবস্থানরত ব্যক্তিটা এটাকে স্থির দেখবে কিনা, ঠিক আছে, বা তার মাথার উপর সবসময় দেখবে কিনা, এরকম প্রশ্ন সবগুলো কিন্তু একই প্রশ্ন, অর্থাৎ এটা ভূ স্থির কিনা। তাহলে ভূ স্থির উপগ্রহের বেলায় পর্যায়কাল কয় ঘন্টা, 24 ঘন্টা। আমি এই ভিডিওটা করতেছি তোমাদের কনফিডেন্সটা বুস্ট আপ করার জন্য, যে তোমরা এই টপিকগুলো পারলেই তোমরা মোটামুটি ইজিলি 5টা সৃজনশীলের মধ্যে 4টা প্রশ্ন ইজিলি করে আসতে পারবা শিওরলি। কখন কত কক একটু পড়তে হবে নিচ থেকে, বুঝে গেছে, তোমাকে কখগুলো একটু তোমাদের যাদের রয়েল আছে রয়েল থেকে দেখতে পারো, ঠিক আছে। তারপর আসো, তাহলে এই যে টি সমান 24 ঘন্টা হলে কি হয়, ভূ স্থির উপগ্রহ হয়। তো মাঝে মধ্যে আবার ভূ স্থির না হলে ভূ স্থির কিভাবে করা যায়, তখন ওই যে এইচ, এই যে একটু আগে একটা সূত্র বললাম না, তখন তুমি সেখানে টি 24 ঘন্টা বসাবা, এইচ টি বের করবা, তাহলে এত উচ্চতা নিয়ে গেলে ভূ স্থির হবে। তারপর হচ্ছে এখানে মুক্তিবেগ, মুক্তিবেগ মানে কি, যে বেগে নিক্ষেপ করলে এটা আর কি কোন একটা গ্রহে ফিরে আসে না, সোজা কথায়, ওটা হচ্ছে মুক্তিবেগ। তো মুক্তিবেগের সূত্র কি, ইজিলি 2gm/r, এরকম। যে উপগ্রহ থেকে নিক্ষেপ করবে ওই উপগ্রহের ব্যাগ, তারপর এটা তো যেহেতু তোমরা সবাই জানো 6.67 ইন্টু 10⁻11, আর এম হচ্ছে কি তোমার ওই গ্রহের ব্যাসার্ধ। তো ওইভাবে ইজিলি এটা এখানে ই দেওয়া হয় একটা, ঠিক আছে। পৃথিবীর বেলায় এটা ই দেওয়া হয় আর বিভিন্ন গ্রহের বেলায় বিভিন্ন ভাবে এরকম তোমাদের করতে হবে, তুলনা করতে হবে। তো মুক্তিবেগ রিলেটেড আসতে পারে। তারপর তোমার মুক্তিবেগের পর কিছু কিছু ধরো একটা একটা উপগ্রহ কোথাও কি থাকবে কিনা তোমার, এমন একটা প্রশ্ন আসতে পারে যেটা ওখানে স্থাপন করা যাবে কিনা, বা ওখানে থাকবে কিনা, এরকম কিছু প্রশ্ন আসে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে হবে তোমার কি, দেখো তোমার করতে হবে কি, ওই উপগ্রহটার সাথে বা ওই বস্তুর সাথে পৃথিবীর কি বলে একটা মধ্যবর্তী আকর্ষণ বল আছে না, মহাকর্ষ বল, ওটা বের করতে হবে। এবং এটা যে ঘুরবে ওটা কৃত্রিম উপগ্রহটা ওখানে স্থায়ী হবে কিনা, সরি স্থাপন না, স্থায়ী হবে কিনা, অনেকে এটা বুঝে না। যদি বলা হয় কৃত্রিম উপগ্রহটি স্থায়ী হবে কিনা, স্থায়ী এবং ভূ স্থির কিন্তু এক না। ভূ স্থির উপগ্রহ বলে এভাবে করবো, কিন্তু স্থায়ী হবে কিনা বললে তখন তোমাকে করতে হবে কি, ওই কৃত্রিম উপগ্রহের সাথে পৃথিবীর মধ্যবর্তী আকর্ষণ বলটা বের করতে হবে, এফ বের করতে হবে। তারপর তোমার কি বের করতে হবে, তারপর হচ্ছে পৃথিবী যে ঘুরতেছে, কৃত্রিম উপগ্রহটা যে ঘুরবে, ঘুরলে আর কি লাগবে, এটা কেন্দ্রমুখী বল লাগবে না, কারণ একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরবে তার অবশ্যই একটা কি লাগবে, কেন্দ্রমুখী বল লাগবে। কেন্দ্রমুখী বল কি, এফসি সমান এমবিএস করবাই কি হয়, আর হয়। তুমি বিটা বের করবা ওই একটু আগে ব্যাগের সূত্র দিয়ে, ব্যাসার্ধ তোমার জানো বা তোমার প্রশ্ন দেওয়া থাকবে, এম বসাবা, বোঝাতে পারছি আমি, এম কি ওই ভোগের পর বসাবা, বসানোর পর এই যদি এফ সমান এফসি হয়, এই কেন্দ্রমুখী বল এবং কি মহাকর্ষ বল যদি সমান হয় তাহলে স্থায়ী হবে। কারণ এই যে ঘোরার জন্য, এই যে ঘুরবে এখানে যে এটা কক্ষপথে অবস্থান করবে, তাহলে অবস্থান করতে হলে খেয়াল করে যে ঘুরতেছে, সরি যে ঘুরবে, ঘোরার জন্য একটা কি লাগবে, কেন্দ্রমুখী বল লাগবে না, এখানে কেন্দ্রমুখী বলে যোগান দিবে হচ্ছে কি মহাকর্ষ বল, ঠিক আছে। এই জন্য এই দুটো সমান হতে হবে। আচ্ছা, তাহলে এইগুলো, তারপর হচ্ছে তোমার এখান থেকে কি আসে, জি জি সংক্রান্ত বিভিন্ন ম্যাথ আসে, ভূপৃষ্ঠ হতে এত উপরে নিচে, ঠিক আছে, এগুলো একটু দেখবা, এত মিটার গভীরে এত মিটার উচ্চতায়, এই সংক্রান্ত ম্যাথগুলো দেখবা। তারপর এখানে মাঝে মধ্যে ওই যে ওটা কি বলে, আহ্নিক গতির প্রভাবে বিভিন্ন অক্ষাংশে, ওই যে অক্ষাংশে জি এর মান কিভাবে করতে হয়, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, ল্যামডা মানে কয় ডিগ্রি অক্ষাংশ সেটা, তাহলে এখানে বসালে তুমি জি প্রাইমের মানটা বের করতে পারবা, বা এখানে জি ল্যামডাও লেখা যায় এত ডিগ্রি অক্ষাংশে, ঠিক আছে। এখান থেকে মনে হয় ঢাকা বোর্ড 23 প্রশ্ন আসছে। আচ্ছা, তাহলে বুঝতে পারছি। এবং বিষুবীয় রেখার ক্ষেত্রে তোমার কি হয়, এটা এই ল্যামডাটা 0 হয়, এবং মেরু অঞ্চলের ক্ষেত্রে ল্যামডা কত হয়, 90 ডিগ্রি হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এগুলো হচ্ছে মোটামুটি মহাকর্ষ বিকর্ষ থেকে দেখবা, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, যদি অতিরিক্ত কমপ্লেক্স না করে, ঠিক আছে, অতিরিক্ত কঠিন না করলে প্রশ্ন। এবার আসো তোমার এরপর হচ্ছে তোমার
পদার্থের গাঠনিক ধর্ম। খেয়াল করো, এই অধ্যায়টা অনেক সহজ, অনেক অনেক সহজ। সবার এটা থেকে অবশ্যই টার্গেট রাখা উচিত, যাতে আসলে তোমরা আনসার করো। কারণ এখান থেকে তোমার বেশিরভাগ প্রশ্ন আসবে কি ওয়াই নিয়ে। ওয়াই মানে কি? স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়াং এর গুণাঙ্ক। এটা সূত্রটা কি ছিল? ওয়াই সমান আমার এফ এল বাই এল, এরকম না? এফ হচ্ছে প্রযুক্ত বল, এল হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, এল হচ্ছে কি তোমার নিচেরটা হচ্ছে না, এল হচ্ছে আদি দৈর্ঘ্য, আর এটা হচ্ছে কি দৈর্ঘ্য বৃদ্ধি, এ হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে? এখান থেকে তোমার এটা একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। তো ওয়াই দিয়ে বিভিন্ন প্রশ্ন আসে যে দুটার মধ্যে তুলনা করো, দুটা স্থিতিস্থাপক গুণাঙ্ক তুলনা করো, বা কোনটা বেশি স্থিতিস্থাপক। তো যার ওয়াই বেশি হয় সে তত বেশি কি হয়? স্থিতিস্থাপক হয়। অথবা মাঝে মধ্যে বলো যে কোনটা দ্বারা শক্তিশালী স্প্রিং তৈরি করা যাবে, তখন তুমি ওয়াই দিয়ে তুলনা করবা। যার ওয়াই বেশি হবে ওটা দ্বারা কি শক্তিশালী স্প্রিং তৈরি করা যাবে। বুঝতে পারছি? তারপর এখানে তোমার কৃতকাজ বা বিভব শক্তি, এটা সত্য মনে রাখবা। তোমাদের অনেক পেছান লাগতে পারে। একটা জিনিস জাস্ট মাথায় রাখবা, শোনো, তোমরা এটা মাথায় রাখবে যে হাফ ইন্টু প্রযুক্ত বল, হাফ ইন্টু প্রযুক্ত বল গুণ কি দৈর্ঘ্য বৃদ্ধি। এই জিনিসটা মাথায় রাখবা, তাহলে তুমি আনসার করে ফেলতে পারবা। এখান থেকে সূত্রটাকে বিভিন্ন ফর্ম দেওয়া যায়, দেখো এফ ইন্টু এল। এখন চাইলে অনেকে এখানে এমন দেখো, এখানে যে আমরা ওয়াই সমান এফ এল বাই এল লিখলাম, এটাকে যদি একটু ইয়া করি, এফ সমান কি হবে? ওয়াই এল ডিভাইড বাই এল হবে। এটা উপরে চলে আসবে, এটা নিচে আসবে। তুমি এখন চাইলে এই যে হাফ এফ এর জায়গায় কি বসাতে পারো? ওয়াই এল এল ইন্টু এল। মোট কথা হচ্ছে তুমি যদি এটা জানো এখান থেকে তুমি বিভিন্ন ফর্মে নিয়ে যেতে পারবা, সমস্যা নেই, এই ফর্মে নিয়ে আসতে পারবা। তো তোমার যদি এটা মনে রাখতে কঠিন হয়, মানে ভুলে যাও, তাহলে মাথায় রাখবা এই মেইন লাইনটা মনে রাখবা, তুমি এখানে চলে আসতে পারবা, আর ভুল হবে না। তাহলে এখানে এটা গুণ করে দিলে ওয়াই উপর হবে এল স্কোয়ার, নিচে হবে এল। এল মানে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, এল মানে হচ্ছে কি আদি দৈর্ঘ্য। মনে রাখবা স্মল হাতে যেগুলো থাকবে এগুলো দ্বারা বৃদ্ধি বোঝানো হবে, আর বড় হাতে যেগুলো থাকবে এগুলো দ্বারা আদি দৈর্ঘ্য বোঝানো হবে, বা মানে কি আগের এটা বোঝানো হবে। বোঝা গেছে? যেমন পয়সনের অনুপাত, এখানে এটা তো ওয়াই গেল, তারপর কৃতকাজ থেকে আসবে বললাম ডাব্লিউ, তারপর হচ্ছে একটা ইউ। ইউ মানে কি? একক আয়তনে সঞ্চিত শক্তি। তাহলে একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি হবে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। হাফ ইন্টু কি? পীড়ন ইন্টু বিকৃতি। তো এখান থেকে তোমার হাফ ইন্টু পীড়ন কি? এফ বাই এ, আর বিকৃতি কি? বিকৃতি হচ্ছে এল বাই এল। দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইড বাই কি আদি দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। তো এখান থেকে তোমার মেইনলি এই সূত্র জানলে হচ্ছে, এইটুকু জানলে তুমি এরপরে প্রশ্নের ডাটা অনুযায়ী কাজ করতে পারবা। তাহলে এরপর হচ্ছে তোমার পয়সন অনুপাত। দেখবা যে এই ওয়াই এবং এটা নিয়ে প্রচুর প্রশ্ন, তেইশটা দেখবা যে ম্যাক্সিমাম বোর্ডে এই দুটো টপিক থেকে প্রশ্ন চলে আসছে। বুঝছো? বুঝছো? তাহলে একটু ভালো করে দেখবা। তারপর এখানে তাহলে এটা সিগমা সমান কি? এটা হচ্ছে কি পয়সন অনুপাত। সিগমা সমান কি হবে? ডিএল বাই ডিএল। ঠিক আছে? অথবা এটা এখান থেকে আসছে যে পার্শ্ব বিকৃতি ডিভাইড বাই কি দৈর্ঘ্য বিকৃতি, এটা হচ্ছে ডি এল বাই এল। ঠিক আছে? এটা পার্শ্ব বিকৃতি ডিভাইড বাই কি দৈর্ঘ্য বিকৃতি, এখান থেকে এটা আসছে। ডি মান হচ্ছে কি তোমার কি কি বলে এটা ব্যাসের পরিবর্তনটা, ব্যাস যে কমে আসছে এটা। ঠিক আছে? ব্যাসার্ধ না ব্যাস, এটা ব্যাস দিয়ে লেখা যায়, ব্যাসার্ধ দিয়ে লেখা যায়। এটা ব্যাস, তো ব্যাসার্ধ দিয়ে লিখলে কি হবে? উপরে ডেল আর আসবে, নিচে হবে আর। বোঝাতে পারছি? এটুকু চেঞ্জ আসবে। তুমি ব্যাসার্ধ দিয়ে করতে পারো, ব্যাস দিয়ে করতে পারো, প্রশ্নে যেভাবে দেওয়া থাকে। তো এল বাই এল, এল মানে হচ্ছে আদি দৈর্ঘ্য বৃদ্ধি, আর বড় হাতের এল মানে কি আদি দৈর্ঘ্য। তো পয়সন অনুপাত থেকে প্রচুর ম্যাথ হয়, গ নম্বরে আসে আর কি। বোঝাতে পারছি? তো এখান থেকে তোমাকে মাঝে মধ্যে পয়সন অনুপাত দিয়ে এগুলো বের করতে বলতে পারে, তো তোমরা সবাই জানো। ঠিক আছে? মাঝে মধ্যে ওয়াই বলে দিয়ে তোমাকে কি বের করতে বলতে পারে, বা এল বা কিছু একটা মানে আদার্স অন্য কিছু বের করতে বলতে পারে। অথবা মাঝে মধ্যে দেখবা প্রযুক্ত বল না দিয়ে বলছে ঝুলাই দিছে, অর্থাৎ একটা বস্তুকে ঝুলাই দিছে এভাবে, তখন সেক্ষেত্রে এফ সমান হবে কি এমজি, কারণ তার কি কাজ করবে? তখন ওজন কাজ করবে। তাহলে মোটামুটি ভাবে পদার্থের গাঠনিক ধর্ম হয়ে গেল। এখান থেকেই দেখবা যে এগুলো থেকে প্রশ্ন চলে আসে ম্যাক্সিমাম। আরেকটা প্রশ্ন মাঝে মধ্যে আসে তোমার এই অসহবর দিয়ে বা বল দিয়ে, একটা দুটো প্রশ্ন আসছে তোমাদের, মনে হয় চট্টগ্রাম বোর্ড 22-এও আসতে দেখছিলাম একটা, তার ছিঁড়ে যাবে কিনা, এরকম একটা প্রশ্ন আসছে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো থেকে আসবে, বুঝতে পারছি? মানে এগুলো থেকে আসার সম্ভাবনা বেশি, 80% প্রশ্ন এখান থেকে আসবে বলতে পারি আমি। তারপর আমি যদি বলি, এরপর হচ্ছে তোমার কি আছে, দুইটা অধ্যায় বাকি আছে আমাদের। পর্যাবৃত্ত গতি, কি গতি? পর্যাবৃত্ত গতি দেখো, এখানে তোমার স্পন্দন গতি, সহজ অর্থাৎ এসএসএম, সিম্পল হারমোনিক মোশন, এ রিলেটেড
তোমার সমীকরণ থেকে শুরু করে ব্যাগ ত্বরণ এগুলো একটু দেখবা, ঠিক আছে, এগুলো দেখবা। তারপর হচ্ছে পাহাড়ের উচ্চতা, ঠিক আছে, এই যে পাহাড়ের উচ্চতা নির্ণয়ের সূত্র কি, টি প্রাইম বাই টি মাইনাস 1 আর ইন্টু আর, এটা গুণ আর কি, ঠিক আছে। টি প্রাইম মানে কি, পরিবর্তিত পর্যায়কাল, টি মানে কি পরিবর্তিত, বলতে ওই যে পাহাড়ের উচ্চতা নিয়ে গেলে এটা ধীরে চলে, কি চলে, কারণ সময় হারায়, কি হারায়, ধীরে চলে নাকি দ্রুত চলে, দুঃখিত, পাহাড়ের উচ্চতা নিয়ে গেলে তোমার কি হবে, সময় হারাবে, ঠিক আছে, সময় হারালে দ্রুত চলবে, দ্রুত চলবে, ঠিক আছে। তখন টি প্রাইম পাবা তোমরা একটা, তারপর টি পাবা, দ্রুত চলবে, ধীরে না। যেহেতু পাহাড়ের উচ্চতা নিয়ে গেলে এটা কি হবে, তোমার সময় হারাবে, লাভ করবে না, হারাবে। টি প্রাইম 2 থেকে বড় আসবে, তো এটাকে ভাগ করে তারপর এখানে 1 দিয়ে বিয়োগ করবা, এটা দিয়ে আর গুণ করবা, 6400 কিলোমিটার, ঠিক আছে। প্রশ্ন দেওয়া থাকবে এগুলা, প্রশ্নে যেভাবে দেওয়া থাকবে এভাবে করতে হবে, বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে কি উচ্চতা নির্ণয়ের শর্টকাট একটা সূত্র। তারপর এখান থেকে তোমার কি বিভিন্ন তোমার কি রিলেটেড দুলন গড়ি বা সরল দোলক রিলেটেড কি আসবে, ম্যাথ আসবে, সময় হারানো, সময় লাভ করা, ঠিক আছে এগুলা। সময় হারালে তোমার সূত্রটা কি, যদি তোমাকে বলে একদিন এত সেকেন্ড হারাইছে, তখন তোমার ইয়া হবে কি, ধরো 1 সেকেন্ড হারাইছে, তাহলে এরকম হবে, যদি 1 লাভ করে তখন প্লাস হবে, বুঝতে পারছি, লাভ করলে প্লাস, হারালে মাইনাস হয়। 0 সেকেন্ড হারাইছে দিনে, তোমাকে যদি বলে 1 ঘন্টায়, বলো, তখন এখানে কি হয়ে যাবে, তখন এখানে হয়ে যাবে 3400, কারণ 1 ঘন্টায় 3400 সেকেন্ড, মাথায় রাখবে, খেয়াল রাখতে হবে তোমাকে ঘন্টায় বলতেছে নাকি কি বলতেছে, দিনে বলতেছে সেটা। আর 2, কারণ এখানে হচ্ছে এটা মূলত দুলঙ্গড়ি বলতে সেকেন্ড দোলক, সরল দোলক না বলে সেকেন্ড দোলক বলি, হ্যাঁ, এগুলো দুলন কাল হচ্ছে কয় সেকেন্ড, 2 সেকেন্ড, বুঝতে পারছি। তারপর এখানে তোমার ওই যে টি সমান 2 পাই রুট এল বাই জি, এ সংক্রান্ত বিভিন্ন ম্যাথ পরীক্ষায় আসে, তো এগুলো থেকে তোমার পরীক্ষায় আসে। তারপর হচ্ছে তোমার মাঝে মধ্যে শক্তি রিলেটেড ম্যাথ আসতে পারে, শক্তি রিলেটেড কিছু ম্যাথ আসতে পারে। তো আমার একটা ভিডিও আছে তোমার এই সিস্টেম সংক্রান্ত, মানে গতিশক্তি, বিভব শক্তি, খুব সুন্দর একটা আমার ভিডিও দেওয়া আছে এবং ম্যাথ সহ করে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, কাজে দিবে, বেশিক্ষণ না, 30-40 মিনিটের একটু স্পিড বাড়াই দিয়ে করে ফেলবা, অনেক কাজে দিবে, ঠিক আছে, অনেক কাজে দিবে। অনেকে এই ম্যাথগুলো কঠিন মনে করে, আসলে কঠিন না, ওই ভিডিওটা একটু দেখে নিবা প্রয়োজনে, সহজ মনে হবে। তাহলে এই হচ্ছে তোমাদের টোটাল পর্যাবৃত্ত গতি গেল। এরপর আসো আমাদের লাস্ট আদর্শ গ্যাস, আমি অধ্যায় নাম লিখবো না। আদর্শ গ্যাস থেকে তোমার কি আসে, আপেক্ষিক আর্দ্রতা, এটা তো হট টপিক, এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন চলে আসে। তারপর মাঝে মধ্যে কিছু সিআরএমএস ব্যাক রিলেটেড থাকে, গতিশক্তি রিলেটেড থাকে, ঠিক আছে, আদর্শ গ্যাসের গতিশক্তি, সিআরএমএস, এগুলো নিয়ে প্রশ্ন হয়। আর একটা হচ্ছে তোমার মাঝে মধ্যে বয়েলস ল থেকে, অর্থাৎ বয়েলের সূত্র থেকে ওই তোমার কি পাহাড়ের হ্রদের গভীরতা, হ্যাঁ এটাও কিন্তু ইম্পর্টেন্ট টপিক, হ্রদের গভীরতা নিয়ে প্রচুর প্রশ্ন হয়, ঠিক আছে, যে P1 সমান P2 এটা থেকে। আবার মাঝে মধ্যে দেখা যায় তাপমাত্রা পরিবর্তন দেয়, তখন হচ্ছে তোমার কি হবে, তখন P1 বাই T1 সমান P2 বাই T2, যদি তাপমাত্রা পরিবর্তন হয়। আর তাপমাত্রা পরিবর্তন না হলে ওটা হচ্ছে তোমার কি সমুষ্ণ, মানে বয়েলের সূত্রে কি থাকে, তাপমাত্রা স্থির থাকে, সেক্ষেত্রে সূত্র এটা হয়। তো এই যে তোমার হ্রদে কি হয়, হ্রদে একটা বুদবুদ উপরে উঠে আসে, তখন এটা আয়তন কি হয়, বেড়ে যায়, এখানে আসলে আয়তনটা কি হয়ে যায়, কমে যায়, কারণ এখানে চাপ বেড়ে যায়, নিচে আসলে কি হয়, চাপ বেড়ে যায়। তো এই সংক্রান্ত আমার চ্যানেলে ভিডিও আছে, তবে আশা করি তোমাদের আগে থেকে এগুলো তোমরা জানো, তোমাদের জাস্ট একটু রিমাইন্ড করে দিচ্ছি। আর শিশিরাঙ্ক সূত্রটা জানো তো, শিশিরাঙ্কের সূত্রটা কি বলেন তো, শিশিরাঙ্কের সূত্রটা কি ছিল, এই যে থিটা সমান θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2, এটা θ1 মানে হচ্ছে শুষ্ক, অর্থাৎ বায়ুর তাপমাত্রা আর কি। তারপর হচ্ছে এটা শুষ্ক বাল্বেরটা, এটা হচ্ছে কি সিক্ত বাল্বেরটা, বিয়োগ করলে আমি শিশিরাঙ্ক পাবো। আর আপেক্ষিক আর্দ্রতা কি, আর সমান এফ বাই শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, বায়ু তাপমাত্রায় অবস্থিত জলীয় বাষ্পচাপ ইন্টু 100%, তাহলে এটা করলে হয়ে যায়। তাহলে এখান থেকে বিভিন্ন রকম ম্যাথ আসে, বুঝতে পারছি। তাহলে এই টপিকগুলো থেকে ম্যাথ চলে আসে, গতিশক্তি, সিআরএমএস ব্যাক, বয়েলস ল, হ্রদের গভীরতা থেকে। তারপর হচ্ছে কি মাঝে মধ্যে চার্লসের সূত্র থেকে আসতে পারে, কম, তবে এই হ্রদের গভীরতা থেকে, মানে হ্রদের গভীরতা থেকে বেশি প্রশ্ন হয় ওই পার্টটাতে। তারপর আপেক্ষিক আর্দ্রতা থেকেও প্রচুর প্রশ্ন হয়, মানে এটা হচ্ছে সবচেয়ে হট টপিক বলা যায়, প্রচুর প্রশ্ন হয় এখান থেকে, কোন জায়গায় বেশি স্বস্তি অনুভব করবে, এই টাইপের এগুলো। তো দেখো তাহলে আমাদের মোটামুটি আমি তোমাদের পুরা শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো আছে, তো তোমাদের কোনগুলো টার্গেট করা উচিত, সপ্তম অধ্যায় চোখ বন্ধ করে, সপ্তম অধ্যায় থেকে খুব সহজ প্রশ্ন হয়, মানে 80% প্রশ্ন সহজ হবে এখান থেকে, মানে তোমাদের একদম আয়ত্তের মধ্যে আসবে। তারপর দ্বিতীয় অধ্যায়ে যদি তোমার নদী নৌকা ক্লিয়ার থাকে, ওখান থেকে আয়ত্তের মধ্যে প্রশ্ন চলে আসবে।
আবার তোমার যদি ভেক্টরের লম্ব সমান্তরাল এই টপিকগুলো পারো আর 20টি ম্যাথ পারো, তাহলে এগুলো যদি পারো তুমি ভেক্টর থেকে আনসার ইজিলি করে আসতে পারবা, যদি না একটু ঘুরে ফিরে করে। তবে আশা করি 60 থেকে 70% প্রশ্ন তোমাদের আয়ত্তের মধ্যেই থাকবে, যদি তোমার ভালো মতো প্র্যাকটিস করা থাকে। তারপর তোমার টার্গেট করা উচিত কোয়ার ম্যাথ গুলা, কোয়ার ম্যাথ পারলে ওখান থেকে তুমি আনসার করতে পারবা ইজিলি। তারপর হচ্ছে তোমার নিউটনের বলবিদ্যায় কি ব্যাংকিং কোণ, ব্যাংকিং কোণ কিন্তু খুব সোজা না, tan θ সমান কি b² / rg, এটা হচ্ছে তোমার ব্যাংকিং কোণ। বি মানে হচ্ছে কি, বি মানে হচ্ছে ব্যাক, কত ব্যাগে সে ওই বাঁকটা অতিক্রম করতে পারবে, আর মানে বাঁকের ব্যাসার্ধ, জি মানে হচ্ছে কি অভিকর্ষীয় ত্বরণ। আর একটা হচ্ছে তোমার সূত্র আছে sin θ সমান h/t, এখানে হচ্ছে h মানে ধরো এই যে বাঁক, আমি যদি একটু মুছি, সরি, ধরো এই যে এটা একটা বাঁক, তো এই বাঁকের এরকম বাঁকের দেখো এক প্রান্ত অন্য প্রান্ত থেকে এতটুকু উচ্চ না, ধরো এই যে এতটুকু হচ্ছে আমার উচ্চ, এটা হচ্ছে h, মানে এক প্রান্ত অপর প্রান্ত থেকে কতটুকু উচ্চতার ব্যবধান। ঠিক আছে, বুঝতে পারছি, এটা হচ্ছে h। তাহলে এই সূত্রটা কি ছিল, আর ডি মান হচ্ছে বাঁকের ব্যাসার্ধ, না ডি মানে কি বাঁকের ব্যাসার্ধ হবে না, রাস্তার প্রস্থ, দুঃখিত, ডি মান হচ্ছে রাস্তার প্রস্থ, এই যে রাস্তার প্রস্থটা, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে কি ডি। ওখান থেকে তোমার কি করা যায়, কি বাই করা যায় ব্যাংকিং কোণ। তোমাকে বুঝতে হবে প্রশ্নে কি দেওয়া আছে, প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেই অনুযায়ী, অথবা মাঝে মধ্যে এই দুইটা সমন্বয় করে তোমাকে ম্যাথ করতে হতে পারে বা করতে হয়, এরকম প্রশ্ন আসছে, বুঝতে পারছি। তাহলে চতুর্থ অধ্যায় থেকে ব্যাংকিং কোণ, ভরবেগের সংরক্ষণ সূত্র, তারপর জড়তার ভ্রামক, তারপর হচ্ছে তোমার কি সংঘর্ষ থেকেও প্রচুর প্রশ্ন হচ্ছে, এবং আনত তল সংক্রান্ত বিভিন্ন ম্যাথ প্রবলেম গুলো আসে। এখন তাহলে চতুর্থ অধ্যায় তোমার যদি ভালো মতো আইডিয়া থাকে, এখন কথা হচ্ছে তোমার কোন কোন অধ্যায় ভালো আইডিয়া আছে, তুমি ভালো মতো জানো। যেমন দশম অধ্যায় কিন্তু আপেক্ষিক মানে আর্দ্রতা, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়, ধরে রাখতে পারো, অথবা হ্রদের গভীরতা, এই দুটো থেকেই দেখা যাচ্ছে কি 80% প্রশ্ন হবে বা হয়, বুঝতে পারছি। তো এই টপিকগুলো ভালো মতো ক্লিয়ার করো, তোমার তোমার স্ট্রং জোন কোনটা, উইক জোন কোনটা নিজে ভালো মতো বুঝে নাও, সেই অনুযায়ী তুমি প্র্যাকটিস করো, তোমার যেটা স্ট্রং জোন ওটাকে আরো ভালো স্ট্রং করে ফেলো, যাতে তুমি ওখান থেকে আসলে মিস না যায় প্রশ্ন, ঠিক আছে, যাতে তোমার উইক জোনের দিকে তোমাকে যেতে না হয় পরীক্ষার হলে। এখন আসো এক্সাম হলে তোমরা অবশ্যই সময় নষ্ট করা যাবে না, যেটা আগে পারবা, এটা হোক 8 নম্বর প্রশ্ন, দশম অধ্যায়ের প্রশ্ন, এটা আগে করবা, যেটা সবচেয়ে ভালো পারবা এগুলো দিয়ে শুরু করবা, ঠিক আছে, সময় নষ্ট করা যাবে না, বেশিক্ষণ সময় নষ্ট করলে পরে গিয়ে আবার তুমি কি পস্তাতে হবে, মাথায় রাখবা। আর এমসিকিউ ভালো মতো 25 মিনিটে 25টা আনসার করবা, এখানে তো সবগুলোতে তোমার অঙ্ক দিবে না, থিওরিগুলো ভালো মতো পারতে হবে, থিওরিগুলো তো বেশিক্ষণ লাগবে না, অঙ্কগুলো একটু সময় দিবা। ধরো থিওরিতে তুমি কিছু সময় সেভ করবা, ধরো তোমার 10টা ম্যাথ আসছে, 15টা থিওরি আসছে, তাহলে 15টা থিওরি তুমি 10 মিনিটে করে ফেলো, বাকি 15 মিনিটে 10টা ম্যাথ করো, তাহলে হয়ে গেল। এভাবে তোমার কি করতে হবে, সবসময় ঘড়ির দিকে তাকাতে হবে, নো ওয়ে ঘড়ির দিকে তাকাতে হবে, ঠিক আছে, ঘড়ির দিকে না থাকা কিন্তু কাজ করতে পারবা না, নাহলে পরে গিয়ে বিপদে পড়বা, বুঝতে পারছি। প্রত্যেকটা ম্যাথ খেয়াল রাখবা, সৃজনশীল করার পর টাইম দেখবা যে কতটুকু টাইম আছে, ওই অনুযায়ী তুমি পরীক্ষা হলে নিজের স্ট্র্যাটেজি সাজাবা। তুমি তো অবশ্যই একটা ধরো ফুটবল খেলা বা ক্রিকেট খেলায় কোচ তো একটা প্ল্যান দিবে, তো তুমি একটা প্ল্যান তৈরি করে নামবা, কিন্তু তোমার মাঠে সবসময় ওই প্ল্যান কাজে নাও লাগতে পারে, তোমাকে তখন মাথায় ইনস্ট্যান্টলি একটা কাজ চিন্তা করতে হবে যে আমি প্ল্যান এ পারলাম না, প্ল্যান বি তে সুইচ করি, ওটা ইনস্ট্যান্ট তোমাকে ওইটা করতে হবে, নাহলে তুমি ভালো আনসার করতে পারবে না বা মার্কস ক্যারি করতে পারবে না। তাহলে দেখো আসলে কিন্তু এত কঠিন না, প্লাস গুলো কিন্তু ইজি, বাস এই টপিক যেগুলো বললাম এগুলো ভালো মতো দেখে যাও, এখান থেকে তোমার 70 থেকে 80% প্রশ্ন আসবে, শিওর শিওর বলতে পারি আমি, বুঝতে পারছি। তো তোমার নিজেরও চিন্তা করলে বুঝতে পারবে যে এখান থেকে প্রশ্ন হবে। তো আমি চাইছিলাম একটু শর্টলি বলার, অনেকক্ষণ হয়ে গেছে হয়তো, আমি যতটুকু চাইছিলাম তার থেকেও একটু বেশি সময় গেছে, যাই হোক। তাহলে এটা হচ্ছে কথা। আর এক্সাম হলে ধরো ক পারতেছো না, ধরো খ নাম্বার কিছু না পারলেও অন্তত ওই অধ্যায় রিলেটেড কিছু একটা লিখবা, একদম খালি রাখবা না, ব্ল্যাঙ্ক রাখবা না, কারণ লিখলে তোমার নাম্বার পাওয়ার পসিবিলিটি থাকে। যেমন আমি পার্সোনাল বলি যে এসএসসি বলো, আমার কিন্তু খ নাম্বার একটা দুটো কম পড়ে নাই, কিন্তু আমি লিখছি নাম্বার পাইছি, আমি তো আমার এক্সপেক্টেড নাম্বার থেকে বেশি পাইছি, তার মানে কি আমাকে লেখার কারণে নাম্বার দিছে, এটা মাথায় রাখবা। তাহলে খালি রাখবা না, লেখার চেষ্টা করবো, কাছাকাছি হলে কিছু একটা লেখার চেষ্টা করে আসবা। ওকে, তাহলে এইটুকুই হচ্ছে আজকের ভিডিও। সবাই আশা করি অনেক উপকৃত হবে এই ভিডিও থেকে, ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও। তো ভালো মতো পরীক্ষা দাও, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।